দেখছেন ক্যালকাটা নিউজ, আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। শুরু করছি সিএন বেঙ্গল। আর শুরুতেই নজর রাখবো ইউনেস্কোর তরফে রাজ্যকে চিঠি, আমন্ত্রণের প্রাপ্তি স্বীকার। 1 সেপ্টেম্বর পুজোর মিছিলে হাজির থাকবেন 2 প্রতিনিধি। কলকাতার পুজোকে ইতিমধ্যে হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো। নজর রাখার চেষ্টা করব ইতিমধ্যে রাজ্যকে চিঠি ইউনেস্কোর তরফ থেকে, আমন্ত্রণের প্রাপ্তি স্বীকার করেই চিঠি। রাজা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজা, কি খবর রয়েছে বিষয়ে? দেখো তো ভাই, বলি যে দুর্গা পুজো, তাকে কলকাতার যে দুর্গা পুজো তাকে হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো। আগামী 1 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই নেতৃত্বে একটি মিছিল হবে। সেই মিছিলটির রুট এখনো পর্যন্ত যা ঠিক হয়েছে, যা সূত্র মারফত জানা গিয়েছে, টাউন হল, কলকাতার এই ঐতিহাসিক টাউন হলের সামনে থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত এই মিছিল যাবে, যেখানে কলকাতার প্রত্যেকটি পুজো কমিটির প্রতিনিধি তারা কিন্তু রাস্তায় হাঁটবেন, ইউনেস্কোকে ধন্যবাদ জানাবেন এবং তার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল ইউনেস্কোকে এবং সেখান থেকে প্রাপ্তি স্বীকার করা হয়েছে আমন্ত্রণের, যেমনটা জানানো হয়েছে চিঠি মারফত যে 2 প্রতিনিধি তারা কিন্তু ইউনেস্কো থেকে আসবেন কলকাতা এবং এটা বলা যেতে পারে একটা ইতিহাসের সাক্ষী। আগামী 1 সেপ্টেম্বর গোটা বিশ্বের মানুষ তারা করতে পারবেন এই কলকাতাকে সামনে রেখে। ধন্যবাদ রাজা। কথা বলছিলাম, প্রতিনিধি রাজা সাহা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অন্যদিকে হরিদেবপুরের রামচন্দ্রপুরের ছাত্রাবাস, সেখান থেকে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনা। একাদশ শ্রেণীর ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতের নাম অঞ্জন সিং, বয়স 20 বছর, বাড়ি দুর্গানগরে। কি কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। ছাত্রাবাস থেকে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনা। কি কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ, বিস্তারিত জানার চেষ্টা করব। রাজীব নস্কর আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, কি খবর রয়েছে? হরিদেবপুরের থানার অন্তর্গত চন্দ্ররামপুরের একটি ছাত্রাবাস থেকে আজ সকাল 10টার সময় একাদশ শ্রেণীর এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করলো হরিদেবপুর থানার পুলিশ। ছাত্রের নাম রঞ্জন সিং, বয়স 20। কি কারণে এই ঘটনা, সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছে হরিদেবপুর থানার। কি কারণে তার মৃত্যু ঘটলো, পুরো ব্যাপারটাই কিন্তু খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ। ধন্যবাদ রাজীব। কথা বলছিলাম, প্রতিনিধি রাজীব নস্কর ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কোথাও চাষের জমিতে জমেছে জল, আবার কোথাও জল অমিল। এই দোটানায় ক্ষতিগ্রস্ত পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের কৃষকরা। চাষের জন্য জমিতে জল নেই, আবার কোনো কোনো চাষযোগ্য জমিতে জল জমে গেলে তা বেরোনোর জো নেই। সমস্যায় পড়েছেন দুর্গাপুরের বুদবুদের দেবশালা গ্রাম পঞ্চায়েতের অধীন গোবিন্দপুর ও আশেপাশের এলাকার চাষিরা। যদিও কৃষকদের অভিযোগ, দামোদর ভ্যালি কর্পোরেশনের জল ছাড়া সত্ত্বেও চাষিরা জল পাচ্ছেন না। এতেই সমস্যায় পড়েন বুদবুদের দেবশালা, রায়কোনা, কৌচা, কলমডাঙ্গা সহ বেশ কয়েক হাজার চাষি। পরিমাণ মতো বৃষ্টি এবছর হয়নি এবং তার জন্য ডিবিসি কিন্তু জল ছেড়েছিল। যে 11 দিন জল তারা ছেড়েছিল, সেই জল কিন্তু বুদবুদের দেবশালা গ্রাম পঞ্চায়েতের অধীন যে বিভিন্ন এলাকার রয়েছে, দেবশালা থেকে শুরু করে সেই এলাকার চাষিরা কিন্তু পায়নি এবং তাদের অভিযোগ হচ্ছে যে পুরো কাজটা কিন্তু হয়েছে সেটার জন্য দায়ী হচ্ছে সেচ দপ্তরের যারা রয়েছেন তারা। এই এলাকার চাষিরা দীর্ঘদিন ধরে ভুগছে। বড় চাষে জলটা পেলাম না। 1 বছর আগে থাকতে টেন্ডার রয়েছে এই কাজগুলোর, তখন বললো যে আমাদের 6 মাসের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। আজ বর্ষাকাল শেষ হতে যাচ্ছে, শ্রাবণ মাসের 23 তারিখ আজকে। তো এই অবস্থাতে এখন আমার মাঠে জল পৌঁছালো না, আজ পর্যন্ত 1 ছোটাক জল যায়নি। কেন পৌঁছায়নি সেটা? এখানে এই যে কন্ট্রাক্টররা কাজ করছে, এই কাজগুলো বিভিন্ন জায়গাতে কেটে রেখেছে, ময়লা আবর্জনা হয়ে আছে, জলটা পেরোতে পারছে না। ডিবিসির জল আপনারা ডিবিসি জল পাইনি। হচ্ছে চাষিরা যে চাষ করে ফেলেছে, যেটুকু বৃষ্টি জল হয়েছে সেই জলে চাষ করে ফেলেছে, কিন্তু এখন ডিপার্টমেন্ট থেকে এখন কাজ শুরু করেছে, মানে ইরিগেশন, মানে কেলেনে বিভিন্ন সেচ খালে কাজ শুরু করেছে। তার ফলে আমাদেরকে জল পাচ্ছি না। অনেক ধান রোপণ করা হয়েছে, সেগুলো কিন্তু সব মারা যাচ্ছে এত রোদ্রের মধ্যে। তাই আমরা সেই দাবি জানানোর জন্য আজকে এসছি। আমরা যেখানে কাজ হচ্ছে সেই কাজে এসছি। আকাশে বৃষ্টি নেই, আমাদের দাবি হচ্ছে যে জলের জন্য যে জলটা আমাদের ছাড়া হোক ইরিগেশন থেকে। কৃষকদের আরও অভিযোগ, পরিকল্পনাহীনভাবে সেচ দপ্তরের তরফে একটি কালভার্ট তৈরি করা হয়েছে, যাতে কাজ করতে গিয়ে বাঁধছে বিপত্তি। অভিযোগের আঙুল উঠেছে
সেচ দপ্তরের বিরুদ্ধে। জানা গিয়েছে বছর খানেক আগে টেন্ডার ডাকা সত্ত্বেও সেচ দপ্তর কালভার্ট তৈরির কাজে এখন নেমেছে। আর ধীরগতির কাজের জন্য এই চাষের মরশুমেও চাষ করতে পারছেন না কৃষকরা। রীতিমতো ক্ষুব্ধ কৃষকরা। অন্যদিকে কৃষকরা সেচ দপ্তরের আধিকারিকদের ঘিরে দেখাচ্ছে তুমুল বিক্ষোভ, বাকবিতণ্ডা। এরপর উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তিও পর্যন্ত চলে। ওনারা যে দাবিগুলো করছেন যে ওনারা জল পাচ্ছেন না, মূল বক্তব্যটা হচ্ছে জলটা কিন্তু আমরা চালাইনি, জলটা চালিয়েছে ডিবিসি কর্তৃপক্ষ। ওখান থেকে জল এসছে, যেভাবে জলটা আসে সেভাবে জল এসছে। আমাদের এখানে ক্যানেলটা সংস্কার করা, রিকনস্ট্রাকশন করা কাজ, এটা ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডিং এর কাজ। যেটা বলছে ধীমে গতিতে হচ্ছে। না দেখুন, সেই বিষয়ে আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারবো না। পাশে থাকার আশ্বাস তৃণমূলের। আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী নিখরচায় যে আমাদের শস্য বিমার ব্যবস্থা করে দিয়েছেন, সেটাও আমরা সকলকে অনুরোধ করছি বিমা করিয়ে নিতে। যদি একান্তই না হয়, অর্থাৎ আর্থিক দিক থেকে তারা অনেকটা সহায়তা পাবেন। চাষ করতে না পারার ক্ষেত্রেও ক্ষতিপূরণ পাওয়া যায় 25% পুরো খরচের। লাইনিং করেছে, সব করেছে, ব্যারেজে হয়তো জল কম থাকার জন্য কম ছাড়া হচ্ছে বলেই পাচ্ছে না। আমি যে লাইনিং করেছে না, গোটা ক্যানেল লাইনিং করবে, যে জল ছাড়লেই চলে যাচ্ছে না। মতো আমাদের অঞ্চলের গ্রামেই তো সোলা করে সবে শেষ সাই করে, তা সেই গ্রামে জল যাচ্ছে, কম যাচ্ছে, কিন্তু অন্য গ্রামগুলো তার আগে গ্রামগুলো পাচ্ছে না। কৃষকদের মরণাপন্ন দশা দেখে সুর সপ্তমে তুলেছে পদ্ম শিবির। যেখানে ডিবিসি থেকে গত 10-11 দিন আগেই জল ছেড়ে দিয়েছে, এখনো পর্যন্ত আর মাঠে ময়দানে জল পৌঁছাচ্ছে না, চাষিদের কাছে জল পৌঁছাচ্ছে না। তার কারণ পরিকল্পনাহীনভাবে আর ইরিগেশন ডিপার্টমেন্ট যে কাজগুলো করছে, ওয়ার্ল্ড ব্যাংকের পয়সা, কেন্দ্রের পাঠানো পয়সা, আর কোনো পরিকল্পনা নেই রাজ্যের কাছে। রাজ্যের কাছে একটাই পরিকল্পনা, কিভাবে লুট করা যায়, কিভাবে চাষিদের অধিকারের উপরে ধাবা বসানো যায়, কিভাবে ছাত্র যুবদের অধিকারের উপরে ধাবা বসানো যায়। এই লুটের সরকার চলছে, সাধারণ মানুষের জন্য কোনো চিন্তাধারা নেই এই সরকারের কাছে। প্রদীপ মজুমদার বাবু লাঙল নিয়ে মাথায় পাগড়ি বেঁধে চাষের জমিতে নেমেছেন এবং এর আগেই বলেছে এগুলো সব নাটক। সামনে পঞ্চায়েত নির্বাচন রয়েছে, কৃষকদের মন জয় করতে হবে, তাই এই ঘটনা উনি ঘটাচ্ছেন। উনি হয়তো জানেন না যে রাজ্যের কৃষকরা আত্মহত্যা করে, যে রাজ্যে প্রধানমন্ত্রীর কৃষি বিমার টাকা দিতে দেওয়া হয় না, যে রাজ্যে মন্ত্রী থেকে শুরু করে নেতা বড় সমস্ত মন্ত্রীদের নামে স্বেচ্ছায় হাইকোর্ট কেস করে। গোটা ঘটনায় সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে কৃষকদের বাকবিতণ্ডা হলেও সদুত্তর পাননি কোনো কৃষকই। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ। এবার আমরা নজর রাখবো। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কার কথা আমরা বলছি বা কে ইতিমধ্যেই আমাদের মুখোমুখি রয়েছেন। রাজ্য বিজেপির অন্যতম মুখ। এই কথা বললে যার নাম সবার আগে উঠে আসে তিনি দিলীপ ঘোষ, এবং বর্তমানে তিনি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। দিলীপ ঘোষ ইতিমধ্যে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। দিলীপদা, আপনাকে স্বাগত জানাবো আজকের এই আলোচনায়, এবং আপনার কাছ থেকে আজ অনেকগুলো বিষয় আমরা জানতে চাইব। তার আগে রাজ্যের যে পরিস্থিতি সেদিকে একটু আমরা নজর রাখার চেষ্টা করি। একে একে প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের দিয়েছি। একের পর এক পর্দা ফাঁস করছে সিবিআই। ইতিমধ্যে দিলীপদা রয়েছেন আমাদের সঙ্গে। দিলীপদা, আরও একবার স্বাগত জানাবো আপনাকে ক্যালকাটা নিউজে, এবং আপনার কাছ থেকে আমি একটু জানতে চাইবো শুরুতেই যে বর্তমানে রাজ্যের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা কেউই অভ্যস্ত নই। কিভাবে দেখছেন এই পরিস্থিতিকে? অন্যদিকে একের পর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা যেভাবে দুর্নীতির পর্দা ফাঁস করছে, কিভাবে দেখছেন সেই বিষয়টাও? দেখুন, এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, একটা পরিণতির দিকে যাচ্ছে ব্যাপারটা। 2016 সালে এবং তার আগে নারদা সারদার যে কেলেঙ্কারি, প্রায় 80,000 কোটি টাকা পশ্চিমবাংলা থেকে গায়েব হয়ে গেছে গরিব লোকের, সেটা নিয়ে সুপ্রিম কোর্টের যে আদেশ, তাই নিয়ে তখন থেকে সিবিআই তদন্ত শুরু হয়েছে, কিন্তু এখনো কোনো একটা পরিণতিতে পৌঁছয়নি। তারপরে বিভিন্ন ধরনের দুর্নীতি ইত্যাদি খবর এসছে, এবং অতি সম্প্রতি যে শিক্ষা বিভাগের দুর্নীতি ব্যাপক, এই জায়গা থেকে দিলীপদা, একেবারে এটা মানুষ সন্দেহ করেছিল, তাই আর এখন
পরিস্থিতিতে এসে এটা সমাধান হওয়া উচিত, লোকের আশায় সমাধান হবে। এত বছরের পাপের পাহাড় যখন হচ্ছে, যেটা টাকা আমরা দেখছি, তো মানুষ খুব আশা করে আছেন পাবে রাজি মুক্ত। অন্যদিকে দিলীপ দা, এত টাকা উদ্ধার, 50 কোটি টাকা উদ্ধার হলো রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রাক্তন মন্ত্রী তার বান্ধবীর বাড়ি থেকে, যেখানে চাকরির এরকম দশা, সেখানে আমাদের রাজ্যেই আমরা দেখতে পাচ্ছি চাকরি প্রার্থীরা এই ঘটনার পরও, শিক্ষায় দুর্নীতি সামনে আসার পরও এখনো রাস্তায় বসে রয়েছে। চাকরি কিন্তু তারা এখনো পেল না, নিয়োগ তাদের এখনো হলো না। যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে টাকার বিনিময়ে অযোগ্য ফেল করা তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। দুর্ভাগ্যের বিষয় এটা হচ্ছে শিক্ষা বিভাগে এই ধরনের অযোগ্য ফেল করা যারা ছাত্র, তারা যদি টিচার হয়, পরবর্তী প্রজন্ম আমাদের কেমন তৈরি হবে সেটা আশা করতে পারছি। আর যেদিন এই টাকা প্রথম পাওয়া হয়েছিল, আমি বলেছিলাম যে এটা মাত্র হিমশৈলের 2,000 কোটি টাকার আছে, এখন যখন বেরোচ্ছে লোক হাসবে। যাকে করেছিলেন একটা বক্তব্য আমরা 38,000 লোকের কাজ, 18,000 লোক চাকরি, 38,000 তারপরে হয় 15 লাখ বা 25 লাখ টাকার কাছ থেকে আরো 20,000 লোকের কাছ থেকে না হয়ে থাকে, কল্পনা করতে কত দূর বিভিন্ন পুলিশের কত পরিমাণ, কত লক্ষ লোক দ্বারা প্রতারিত হয়েছে। সমাজ মানুষের সময় পড়ে। দিলীপ দা, এই জায়গা থেকে নারদা কাণ্ডের কথা আপনি বলছিলেন যে এর আগেও দেখা গিয়েছিল রাজ্যের একাধিক তৃণমূল নেতা মন্ত্রী, তাদেরকে গ্রেফতার করা হয়েছিল। সেই জায়গায় আমরা দেখেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সরব হয়েছিলেন। অন্যদিকে শিক্ষায় দুর্নীতি, একাধিক দুর্নীতি যখন সামনে আসছে, পার্থ চট্টোপাধ্যায়ের নাম, তাকে জেলে অবধি নিয়ে যাওয়া হলো, জেল হেফাজতে রয়েছেন তিনি, তখন কিন্তু একবারও সরব হতে দেখা গেল না সেভাবে তৃণমূল সুপ্রিমোকে। আর তাহলে কি দল কোনোভাবেই তার পাশে থাকছে না? কারণ ইতিমধ্যেই তাকে দায়ে ঝেড়ে ফেলার মতো ছেটে ফেলা হয়েছে বলা যায়। কিন্তু যেভাবে শুরু ছিল, এর আগেরও একাধিক নেতা মিলে গেছেন, জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন, তখন তো হতো সিবিআই কে। একেবারে দিলীপ বাবু, কোনো একটা টেকনিক্যাল সমস্যা হচ্ছে কোথাও গিয়ে, এবং টেকনিক্যাল সমস্যার জন্যই আমরা এই মুহূর্তে ডিসকানেক্ট করতে বাধ্য হচ্ছি। আবারও আমরা যোগাযোগ করব দিলীপ বাবুর সঙ্গে এবং এই ইন্টারভিউ চলবে, কিন্তু এখন একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসতেই হচ্ছে। সঙ্গে থাকুন আপনারাও। ইতিমধ্যে আমরা নজর রাখবো মল্লারপুরের ঘটনা নিয়ে। পরিবহন দপ্তরের তরফ থেকে সাংবাদিক বৈঠক করা হচ্ছে, কি বলছেন তারা শুনুন। এবং প্রচুর বড় বড় রাস্তা হয়েছে, রাস্তাগুলো ঝা চকচকেও হয়েছে, মানে ওভারঅল রাস্তা খারাপ এই অভিযোগ কিন্তু নেই, বরঞ্চ রাস্তা খুব ঝা চকচকে হওয়ার ফলে যানের গতিটা অনেক বেড়েছে, সেখানে একটা অ্যাক্সিডেন্টের প্রবণতাও সৃষ্টি হয়, এবং সেটাকে কন্ট্রোল করার জন্য আমাদের ট্রাফিকের মধ্যে দিয়ে আমরা সেটাও করছি। আর রাস্তা কিছু কিছু জায়গায় খারাপ, সেটাও আমরা দ্রুত সারানোর ব্যবস্থা করি। রাস্তাটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে যারা যান চালায় তাদের যে সরকারি নিয়মগুলো আছে সেগুলো মানতে হবে, কঠোরভাবে মানতে হবে, তবেই আমরা এগুলো অ্যাক্সিডেন্টটাকে একেবারে নির্মূল করতে পারবো। সেটা আমরা আরও বিশেষ করে নজর দেব, অবশ্যই দেব। হ্যাঁ, আমি সঙ্গে সঙ্গে ডিএম বীরভূম যোগাযোগ করেছি, ওখানকার সুপার মেডিকেল কলেজ তার সাথে যোগাযোগ করেছি, আমার প্রিন্সিপাল সেক্রেটারি সাহেবও যোগাযোগ করেছেন, তারা স্পটে যাচ্ছেন, রয়েছেন। ওখানে ডেপুটি স্পিকার সাহেব আমাদের রয়েছে আশিস বন্দ্যোপাধ্যায়, ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়, তিনিও বিষয়টা দেখভাল করছেন। প্রশাসনের দিক থেকে সবটাই স্পটে থেকে দেখভাল করা হচ্ছে। তদন্ত তো পুলিশ করবে নিশ্চয়ই।
হ্যাঁ, আমার 2 লক্ষ টাকা করে একটা এক্সগ্রাসিয়া অ্যাক্সিডেন্ট হলে এটা দেয়া হয়, সেটা দেওয়ার জন্য রেডি হচ্ছে। তাদের থেকে তাদের যে ব্যাংক ডিটেলস এগুলো আমরা সংগ্রহ করে নেব, নিলে সঙ্গে সঙ্গে এটা করে দেওয়া হবে। মৃতের পরিবারকে? হ্যাঁ, মৃতের পরিবারকে, তার যে পরিবারের যারা থাকবে তাদেরকে। থ্যাংক ইউ। তোমরা তো এত কোথা থেকে ছুটে ছুটে এলে। না, আমার করতে হলো এরকম একটা ঘটনা ঘটেছে, তো এটা মানুষ জানতে চাইবে যে আমরা কি করতে চাইছি। ওখানে সবার সাথে যোগাযোগ করেছি, যত লেভেলে তারা দেখছে বিষয়টা। আমি ভেবেছিলাম যে আরেকটু দাও যদি কিছু আপডেট থাকে। নজর রাখবো এরই পাশাপাশি একে ভরা কোটাল, তাই নিম্নচাপ, দুর্যোগের জোড়া ফলায় ভয়ে সিটিয়ে সুন্দরবন। রায়মঙ্গল, কালিন্দী সহ একাধিক নদী বাঁধে ফাটল, প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কায় নদী তীরের বাসিন্দারা। কথায় আছে, নদীর ধারে বাস, চিন্তা 12 মাস, দুর্যোগ দুর্ভোগ নিত্য সঙ্গে। আবারও ভরা কোটাল আসছে, দুশার নিম্নচাপ, প্রবল জলোচ্ছ্বাসের সতর্কতা। ইতিমধ্যেই বসিরহাট, হিঙ্গলগঞ্জের রায়মঙ্গল এবং কালিন্দী নদীর বাঁধে ফাটল দেখা গিয়েছে। আবারও নদীর জলস্তর বাড়বে, বাঁধ ভাঙলে লোকালয়ে জল ঢুকবে, ভাসবে গোটা গ্রাম। আতঙ্কের প্রহর গুনছে গোটা সুন্দরবন। হ্যাঁ, আগে বাঁধ ভেঙেছে, আর কোথায় ওই স্কুলে থাকায়, স্কুলে থেকে তারপরে এসেছে, জল কমে গেছে। ভয় লাগে না, ভয় লাগবে না। বিডিও অফিসের বিভিন্ন আধিকারিককে বারে বারে জানিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো প্রতিকার করলো না। এই মুহূর্তে যা নদীর ধারের অবস্থা, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, সেক্ষেত্রে গ্রামের মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হবে। দুর্যোগের পূর্বাভাস পেতেই জোর কদমে বাঁধ মেরামতির কাজ শুরু। বেশ কয়েকটি জায়গায় প্লাস্টিকের বস্তা, মাটি, বাঁশ, শাল, কাঠের খুঁটি দিয়ে মেরামতির কাজ শুরু হয়েছে। সুন্দরবন সংলগ্ন সন্দেশখালী 1, 2, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, হারোয়া, মিনাখা 6টি ব্লকে নজরদারির ব্যবস্থা প্রশাসনের। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে সেচ দপ্তর, ব্লক প্রশাসন ও পঞ্চায়েত। আমরা বস্তা, আমাদের যে পলিব্যাগ, এমটি পলিব্যাগ, এটা আমাদেরকে ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে স্ট্র্যাটেজিক পয়েন্টে রাখতে। আমরা টোটাল এই এলাকাতে বসিরহাটে 5টা স্ট্র্যাটেজিক পয়েন্টে আমরা বস্তা রেখেছি, এবং যখন যেরকম প্রয়োজন হবে স্থানীয় পঞ্চায়েতের থেকে বা বিডিও সাহেব বললে পরে আমরা সেই বস্তা তাদেরকে দেব। এর বাইরেও আমাদের সজাগ দৃষ্টি রয়েছে। আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা সবাই আউট অফ স্টেশন কেউ নয়, সবাই স্টেশনেই আছে, যে যার জায়গায় আছে। আমরা মনিটরিং করছি, ডিস্ট্রিক্ট লেভেল থেকে মনিটরিং করা হয়। নদীর বাঁধের পাশেই লোকালয়, বিপর্যয়ের দিনগুলিও বড্ড চেনা ওদের কাছে। নদীর জল উপচে ঢুকে পড়বে গ্রামে, ভাসবে ঘর বসতি। এর আগে বহুবার পাকা বাঁধের আশ্বাস দিয়েছিল প্রশাসন, কিন্তু আজ পর্যন্ত কংক্রিটের বাঁধ আর তৈরি হয়নি। প্রতিবার বিপর্যয় এলে টনক নড়ে, তড়িঘড়ি নড়বড়ে বাঁধ মেরামতির কাজও শুরু হয়, তাতেও শেষ রক্ষা হয় না। এই দুর্ভোগের শেষ কোথায় জানেন না সুন্দরবনবাসী। বসিরহাট থেকে সঞ্জীব সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। আবারও আমরা ফিরবো এই আলোচনাতেই। আমাদের সঙ্গে রয়েছেন দিলীপ ঘোষ, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। দিলীপ দা, মাঝে একটা টেকনিক্যাল ইস্যু হয়েছিল, আরও একবার আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। এবং যে প্রশ্নে আমরা ছিলাম যে পার্থ চট্টোপাধ্যায়, তিনি তো মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ বলেই সকলে জানে, অর্থাৎ যখন নারদা কাণ্ডে দেখা গিয়েছিল যে একের পর এক নেতা মন্ত্রীদের গ্রেফতার, মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন, কিন্তু কই, এক্ষেত্রে তো সেভাবে দেখা গেল না, বরং দায়ে ঝেড়ে ফেলতে দেখা গেল একেবারে। কিভাবে দেখছেন? দেখুন, আগে একাধিক নেতাকে গ্রেপ্তার হতে দেখেছি আমরা, এবং যে মুড নিয়ে, তেবর নিয়ে টিএমসির নেতারা কথা বলতেন, দেখে নেবো, ছাড়বো না, আমাদের পিছনে লাগলে, কারণ তখনও পর্যন্ত কোনো ডকুমেন্ট, কোনো প্রমাণ
আর যারা তদন্ত করছিলেন তার হাতে লাগে। পার্থবাবুর বেলায় যেটা হয়েছে যে ব্যাপক টাকার পাহাড় সারা দুনিয়া দেখলো, এরপরে আর বলার কিছু থাকছে না, এখন মুখ লুকাতে হচ্ছে। বিশেষ করে 21 তারিখ যে বিশাল সমাবেশ ছিল সেখানে তারা যে ধরনের ধমকি দিয়েছিলেন, যে টোনে কথা বলেছিলেন মমতা ব্যানার্জি পর্যন্ত, যে দিল্লি পর্যন্ত ঘেরাও করবো গিয়ে আমাদের পিছনে লাগলে, তারপরের দিন যখন তদন্ত শুরু হয়েছে তখনও তার একজন মন্ত্রী বলছেন সিবিআই ইডি কে আমরা দেখে নেবো। কিন্তু যেভাবে টাকা কোটি কোটি বেরোতে আরম্ভ করলো একাধিক জায়গায় পর পর বেরোতে আরম্ভ, তারপরে কোনো আওয়াজ শুনতে পাইনি আমরা, তাদের আওয়াজ নিচু হয়ে গেছে। আমার মনে হয় একদিন পর্যন্ত কোথাও না কোথাও ম্যানেজ করার ব্যাপার ছিল, সেটিং করার ব্যাপার ছিল, সেটা আর সম্ভব হচ্ছে না। আর যে সংস্থাগুলি কাজ করেছিল তার মধ্যে কিছু লোক ছিলেন যারা এই সেটিং এর মধ্যে এসে যাচ্ছিলেন, তাই শেষ পর্যন্ত ব্যাপারটা পৌঁছলো। উদ্বিগ্ন ছিলাম আমরা, কিন্তু এত বড় ঘোটালা হয়েছে, সারা রাজ্য জুড়ে হাজার হাজার লোকের কাছ থেকে কত কোটি কোটি টাকা নেওয়া হয়েছে, তার এখনো সীমা অনেক সবে শুরু হয়েছে। তাই একাধিক নেতা একাধিক জায়গা থেকে এই অর্থ বা সম্পত্তি পাওয়া যাচ্ছে। যেটুকু শুনেছিলাম আমরা যে অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর কাছ থেকে 150 কোটি টাকার বেশি প্রপার্টি পাওয়া যাচ্ছে। পার্থবাবু এবং তার সাংবাদিকদের কাছ থেকে 200-250 কোটি টাকার বেশি প্রপার্টি অলরেডি এসে গেছে। আরো অনেক কাগজপত্র পড়ে আছে, সেগুলো তারা পরীক্ষা করছেন, তাতে কত সম্পত্তির হরিশ আছে, কত ফ্ল্যাট আছে, আগামী দিনে জানা যাবে। এরকম একাধিক, এরপরে আরো 19 জন নেতার নামে যে আদালতে লোকেরা গেছেন, আপিল করেছেন, আদালত শুনেছেন, ইডিকে তার তদন্ত করতে বলছেন। তো ছোট থেকে বড় সমস্ত ধরনের টিএমসি নেতাদের যে অপার সম্পত্তি হচ্ছে তার কোনো সীমা নেই। বাড়ি গাড়ি জমি জায়গা টাকা পয়সা একাধিক জায়গায়, ব্যবসা বাণিজ্য ফ্যাক্টরি, এগুলো খুঁজে পেতে অনেক সময় লাগবে। কিন্তু সাধারণ মানুষ জানে এই ধরনের হয়েছে, চোখের সামনে হয়েছে, ডোন্ট কেয়ার ছিল যে কেউ কিছু করতে পারবে না। আজকে ইডি সক্রিয় হওয়ার পরে ঠিক জায়গায় হাত পৌঁছেছে, তদন্ত ঠিক রাস্তায় এগোচ্ছে। আমার মনে হয় আরো অনেক কিছু দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ঠিক এই জায়গা থেকে দিলীপ দা, শিক্ষায় দুর্নীতি মানুষ দেখেছে, অন্যদিকে এবার গরু পাচার কাণ্ড। বীরভূমের বেতাজ বাদশাহ বলা হয় অনুব্রত মণ্ডলকে, তিনি একের পর এক হাজিরা এড়িয়ে গিয়েছেন, গড় হাজির থেকেছেন। আবারও আগামীকাল তাকে তলব করা হয়েছে। ইতিমধ্যে এসএসকেএম বলছে যে না, তাকে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি হওয়ার দরকার নেই। আজ বোলপুরে আমরা দেখলাম রীতিমতো চিকিৎসকরা চলে এসছেন বাড়িতে, এদিকে সাধারণ মানুষ তারা অসুবিধার সম্মুখীন। কি মনে হয় আগামীকাল কি হাজিরা দেবেন অনুব্রত মণ্ডল? আমার তো মনে হয় যে মুড়ে লেগেছে ইডি, এবারে এসএসকেএম এর রাস্তা বন্ধ হয়ে গেছে, উনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আর এই জন্য চেষ্টা করছেন যে সব ধরা পড়ে গেছে, পার্থক্য মতো অবস্থা হবে, হয়তো পাশের সেলে ওনার জায়গা হবে, তাই তিনি যত রকম চালাকি করার চেষ্টা করছেন। মানুষও বুঝে গেছে চোররা অনেক বাহানা করে, তো সেই জন্য এবারে উনি বাঁচার যত রকম শেষ চেষ্টা করছেন, আমার মনে হয় বাঁচবেন না। আগামী দিনই হয়তো তার সেই জেল যাত্রা হতে পারে। এরকম একজনের পর একজন নেতার কাছে পৌঁছবে ইডি, কারণ মানুষও জানেন কারা কি করেছে, তাদের বাড়ি গাড়ির হিসাব মানুষও জানেন। তাদেরকে একবার আইনের সামনে আনতে হবে, আনার দরকার আছে, নাহলে আইন আদালত সরকার রাজনৈতিক নেতাদের প্রতি মানুষের বিশ্বাস নেই। সেক্ষেত্রে দিলীপ দেব, পার্থকাণ্ডের পর এসএসকেএমও কিন্তু অনেকটা সতর্ক হয়ে গিয়েছে এবং চিকিৎসক কুণাল সরকার, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি কিন্তু স্পষ্ট বলছেন যে অবাঞ্ছিতভাবে কোথাও গিয়ে যেন ডাক্তাররাও জড়িয়ে যাচ্ছেন। আজ অনুব্রত মণ্ডলের বোলপুরের যে চিকিৎসক, তার গলাতেও কিন্তু একেবারে এলোমেলো সুর শোনা গিয়েছে। একবার বলছেন যে না, তাকে ভর্তি করার প্রয়োজন নেই, রেস্টের দরকার আছে, কলকাতায় গেলেও চলবে। সব মিলিয়ে কোথাও গিয়ে যেন তিনিও নাজেহাল। দেখুন, আমরা জানতাম যে বালি, পাথর, কয়লা, গরু, এর থেকে টাকা পয়সা এসেছে, দুর্নীতি হয়েছে, এগুলো হয় বেশি। কিন্তু শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যেভাবে বিক্রি বাটা হয়েছে, হাজার হাজার অযোগ্য লোকদের চাকরি দেওয়া হয়েছে টাকার বিনিময়ে, আর হাজার হাজার যোগ্য প্রার্থীদেরকে নেগলেক্ট করা হয়েছে, শিক্ষার বাইরে রাখা হয়েছে, এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, বাংলার শিক্ষা ব্যবস্থার জন্য খুবই চিন্তার বিষয়। ডাক্তারবাবু যেটা বলেছেন ঠিকই, শুধু কোনো একটি বিষয় না, সরকারি অফিসার, পুলিশ, যত ধরনের ডিপার্টমেন্ট আছে, ধরুন 10-12 বছর যদি অপরিসীম আর নির্বাধ ভাবে দুর্নীতি চলতে থাকে, যারা এর থেকে বাঁচার চেষ্টা করেন তারাও পারেন না, যারা এর বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করেন তারাও পারেন না, শেষ পর্যন্ত হাতিয়ার ফেলে দিয়ে তারাও সারেন্ডার করতে বাধ্য হন। হয় সমর্থন করছেন, ভাগ নিচ্ছেন, আর নাহলে চুপ করে দেখছেন যা আবার হোক, আমি কি করবো, কারণ তাতে তাদের প্রাণ সংশয় আছে। অনেক অফিসার বাধ্য হয়ে করেছেন। এসএসসির চেয়ারম্যান, যাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তিনি বোঝার পরে রিজাইন করেছিলেন নিজে, কিন্তু বাকিরা অনেকে করতে পারেননি। তারা ওই সিস্টেমের মধ্যে এসে গেছেন যে যা হবে সবার হবে, আমি একা কেন এত কষ্ট করতে যাবো, যুধিষ্ঠির সে যে লাভ নাই। এই যে সমাজের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন হতাশা, যে আইন ব্যবস্থাও বিক্রি হয়ে গেছে, কিছু হবে না, সরকার, পুলিশ কারো কথা শোনে না, সব বিক্রি হয়ে গেছে, নেতা অভিনেতা কেউ বেঁচে নাই, সমস্ত জায়গায় দুর্নীতির হাত। তো মানুষ আস্তে আস্তে হতাশ হয়ে গিয়ে হাত ছেড়ে দিয়েছে, বাংলায় কিছু হবে না, বাংলার কিছু হবে না, এই একটা ভাব
তাই বাংলা ছেড়ে চাকরি করতে, পড়াশোনা করতে চলে গেছে বাইরে। 40-45 লক্ষ মানুষ বাংলার বাইরে চলেন। লেবার থেকে, মিস্ত্রি থেকে, প্রফেসর থেকে ইঞ্জিনিয়ার, সমস্ত পদে গিয়ে চাকরি করছেন বিভিন্ন রাজ্যেতে। আর বেশিরভাগই 40 লক্ষ লেবারই হবে যারা এখানে কাজ পাচ্ছে না, সুবিচার পাচ্ছে না। তো মানুষ ভয়ের চোটে, আমরা দেখেছি গত 1-1.5 বছর ধরে ভুক্তভোগী আফটার ইলেকশন যেসব হিংসা হয়েছে, এখানকার আমাদেরও হাজার হাজার ছেলে চলে গেছে যে এখানে থাকতে দেবে না শান্তিতে, খুন খারাপি কেস, আর না হলে করে খেতে দেবে না চাকরির জন্য অন্য আশপাশের রাজ্যে আমি যখন যাচ্ছি দেখতে পাচ্ছি। এটা মানুষের হতাশার শেষ সীমায় পৌঁছে গেছে। মানুষ আত্মসমর্পণ করেছে এই দুর্নীতির সামনে। তাই যে ঘটনাটা ঘটছে এটা আরো দ্রুত গতিতে হওয়া উচিত, অধিক লোককে যারা দোষী উচিত, তাহলে কিন্তু বাংলার মানুষের মনোবলকে ফিরিয়ে আনা যাবে। দিলীপ দা, আরো একটা বিষয় আপনি কিভাবে দেখছেন, বারবার এই যে দুর্নীতির শিকড়টা ঠিক কোথায়, সাধারণ মানুষের মনে তো এই প্রশ্নটাই ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে আজ বোলপুরে হাসপাতালে যখন এই ধরনের পরিস্থিতি, সাধারণ মানুষ রীতিমতো দুর্ভোগের শিকার, রোগীর পরিবাররা, সে সময় একজন রাজনৈতিক নেতার বাড়িতে চিকিৎসকরা চলে এলো। সেই জায়গায় হাসপাতালের সুপার বলছেন ওপর মহলের চাপেই কাজ করতে হয়েছে। এই ওপর মহলের চাপ কিভাবে দেখছেন এটা? এই তো আপনি একজন ডাক্তারকে দেখছেন গ্রামীণ মহকুমা হাসপাতালে, SSKM এর যে নাটক সেটা ধরা পড়ে আর সেটাই প্রমাণিত হলো যখন ওখানে গিয়ে পার্থক্য ফিট সার্টিফিকেট মানে অ্যাডমিট হয়ে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে ইডি ঠিক করে রেখেছিল, তারা কেটে জানতো বলে বিমানে করে তাকে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হলো এবং সেখানে সত্যিকারের প্রমাণ হলো যে না, ওনার সেরকম কোনো সিরিয়াস কন্ডিশন নেই। ঠিক অনুব্রতরও তাই হয়েছিল, তিনি যেতে চেয়েছিলেন SSKM, এবারে তারা ধাক্কা খেয়েছে বলে ডিনাই করেছে, কিন্তু কোনো একজন ডাক্তারকে ম্যানেজ করা হয়েছে না উনি বাড়িতে রেস্ট নিন। দেখুন, আগের দিন চিঠি পাওয়ার আগের দিন পর্যন্ত ধমক চমক হই হুল্লোড় সব চলছে। চিঠি পাওয়ার পরেই কার কোথাও ব্যথা, কোনো সমস্যা, কোনো না কোনো বাহানায় তারা হসপিটালে চলে যাচ্ছেন বাচ্চা। 8 বার রেখে 1 বার 3 ঘন্টা ইতিমধ্যে জেরা করতে পেরেছে, আর পায়নি, তো সত্য সামনে কি করে আসবে? সেই জন্য কেউ বাইরে নয়, আর এটা এক জায়গায় নয়, সারা ভারতবর্ষে কম বেশি এটা গত 10-15 বছর ধরে চলছিল। ইউপিএ গভর্নমেন্টের সময় যারা কেন্দ্র সরকারে ছিলেন তাদের বড় বড় মন্ত্রীরা বড় বড় স্ক্যামে জড়িয়ে গেছেন। রোজ খবর শুনতাম আপনাদের চ্যানেল খুললে বা পেপার খুললে যে কত হাজার কোটি টাকা, কত লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়েছে। এই শুনতে শুনতে সারা দেশে একটা হতাশা এসেছিল। আজকে নরেন্দ্র মোদী না খাউঙ্গা না খানে দুঙ্গা এই স্লোগান এবং তার প্রতিফলন দেখে মানুষের আত্মবিশ্বাস জেগেছে। সেই সমাজে আত্মবিশ্বাস তারা লড়াই করছেন এবং যারা এতদিন আইনকে, কোর্টকে, সংবিধানকে, সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে এই ধরনের করে যাচ্ছিলেন, ভেবেছিলেন কেউ আমাদের গায়ে হাত দিতে পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না, এরকমই চলবে, সেই সমস্ত বড় বড় নেতাদের বিভিন্ন বড় স্ক্যামের মাধ্যমে আজকে পুলিশ কোর্টের মাধ্যমে যেতে হচ্ছে। যে সোনিয়া গান্ধীরা পর্যন্ত কেন্দ্রের থেকে লুট করছিলেন, ফলে বাকি রাজ্যের লোকেরা তো লুট করবে, কে তাকে বলবে? তাদেরকে আজকে তদন্ত কমিশনের সামনে যেতে হচ্ছে। এবং এত বড় অ্যাট্রসিটি যে কমিশন কেন ডেকেছে আমাদেরকে, কে সাহস দিল, তার জন্য তার পার্টির লোকেরা আগুন জ্বালাচ্ছে, বাড়িতে রাস্তায় নামছে, হই হই করছে। এখানেও তাই হয়েছিল এর আগে, এবারে তথ্য প্রমাণ জন্য হয়নি। তো সারা দেশেতে একটা সময় পর্যন্ত সমস্ত পার্টির নেতারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে কেউ কারো পিছনে লাগতো না, একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। আজকে সেটা হয়নি। নরেন্দ্র মোদী শপথ নিয়েছেন দেশকে কলুষ মুক্ত করবেন, দেশের শুদ্ধি হচ্ছে, সেই শুদ্ধির জন্য সাধারণ মানুষ খুব খুশি এবং যে সংস্থার লোকেরা এই দৃঢ়তার সঙ্গে কাজ করছেন তারাও ধন্যবাদের পাবেন। দিলীপ দা, আরো একটা বিষয়, শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর যেভাবে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে সেই মামলায় কিন্তু ইতিমধ্যে ইডিকে অ্যাটাচ করতে বলা হয়েছে হাইকোর্টের তরফ থেকে। কি মনে হয় আরো অনেক অনেক দুর্নীতি সামনে আসা বাকি, এবার একে একে সেই দুর্নীতিগুলো সামনে আসবে? নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি দেখুন, মুখ্যমন্ত্রী নামে এসেছে দুর্নীতির, সে নিয়ে চলছে। মহারাষ্ট্রের এখনো 2 জন মন্ত্রীরা জেলে রয়েছেন এবং একাধিক নেতা দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন। পাঞ্জাবের নেতা 2 জন জেলে আছেন, কি বলে আপনার দিল্লিতে মন্ত্রী জেলে আছেন। এরকম লালু প্রসাদ নিজে, যিনি এর একেবারে চাই, তিনি জেলে আছেন। তো এটা আদালতও আজকে কাজ শুরু করেছে, একটু আস্থা ফিরেছিল। তো সর্বত্র ব্যাপকভাবে এটা হয়েছে। নারদ সারদা স্ক্যামে কত লক্ষ কোটি টাকা সারা দেশেতে লুট হয়েছে গরিব মানুষের, তার কোনো বিচার নেই। এখন মানুষের সর্বস্ব চলে গেছে। তো মানুষ হতাশ করছিলেন। এখন যেহেতু সেন্ট্রাল এজেন্সি গুলো অ্যাক্টিভ হচ্ছে, যাদেরকে বারবার টার্গেট করা হচ্ছে, কেন এরা অন্যায় করছে, অপব্যবহার হচ্ছে, আজকে এদের সদ্ব্যবহার দেখতে পাচ্ছি আমরা।
এই যে টাকা পয়সা নিয়ে আসা, তদন্ত করে দুর্নীতিকে খুলে ধরা, এটাই তো ওদের কাজ। একদিনের পরে করার সুযোগ পেয়েছেন। আর তার মধ্যেও ঘুঘুর বাসা ছিল, তো সেখানেও লোকেরা বসেছিলেন, তারাও দুর্নীতির সঙ্গে সেই টাকার ভাগ নিয়ে চেপে দিচ্ছিলেন, বিভ্রান্ত করছিলেন, দেরি করছিলেন, ফলে বিচার লোকেরা পাচ্ছিল না। তো সার্বিকভাবে দেশের একটা মনোবল বেড়েছে, লোক চাইছে যে এর প্রতিকার হোক। রাজনীতি যারা করছে তারা কেউ সন্দেহের ঊর্ধ্বে নয়, আমি বলছি সমস্ত পার্টির লোকের। সেই জন্য আজকে কোর্টে যেটা আপিল করেছেন মানুষ বাধ্য হয়ে কোর্ট ছাড়া দিয়েছেন। আমার মনে হয় আগামীতে আরো নাম বাড়বে, সংখ্যা বাড়বে, কাউকে ছাড়া উচিত নয়। কারণ সাধারণ মানুষ দেখছে একটা মানুষ যে মুরগি বিক্রি করতো কেটে, তারা 3 তলা বাড়ি, সে কোটি কোটি টাকার মালিক। যে পঞ্চায়েত আগে লোক 100 দিনের কাজে লেবারি করতো, সে পঞ্চায়েত হোক আজকে গাড়ি চড়ে ঘুরছে বাড়ি জায়গা। সমস্ত বাড়ির তাদের যে পরিবর্তন দেখছে লোকেরা। বলতে গেলে সন্ধ্যাবেলা আপনার বাড়িতে পুলিশ চলে আসে, তো মানুষ করেটা কি? পুলিশ প্রশাসন গরিব, যারা দুর্গত তাদের না, যারা দোষী, যারা শাসক তাদেরকে রক্ষা করছে, তাদের পক্ষে দাঁড়াচ্ছে। হতাশাজনক পরিস্থিতি। তার থেকে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে, কিছু আশার আলো দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে যেভাবে শুরু হয়েছে আরো এগোবে, আর তাড়াতাড়ি মানুষ তার আত্মবিশ্বাস ফিরে পাবে, আর এই আমাদের যে সংস্থাগুলির উপর ভরসা রাখবে। দিলীপ দা, একটা বিষয় সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবেন? কারণ মোদি মমতা বৈঠক, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর এই বৈঠককে বিরোধীরা অনেকেই বলছেন যে সেটিং তত্ত্ব, ম্যানেজ তত্ত্ব সামনে আসছে, কি বলবেন? সত্যি কি সেটিং? দেখুন, এতদিন এই যে সিবিআই কাজ করতো, আমি যেটা বললাম, তথ্য নেই, রাখছে না, ছেড়ে দিচ্ছে, কারণ তথ্য নেই। ফলে কি হতো, এটাকে রাজনীতির সঙ্গে জোড়া হতো। এই দেখো ছেড়ে দিল, ধরার পরে লোকে জানে এই লোকগুলো চোর, কিন্তু সাজা পাচ্ছে না, তার জন্য সরকারকে দোষী করা হতো। কিন্তু আপনি জানেন যে এই যে তদন্তগুলো চলছে যতটা, এটা কোথাও সরকার বা কোনো পার্টির ব্যাপার না। হয় সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের নির্দেশে এই সেন্ট্রাল এজেন্সিগুলো কাজ করছে, তারা তদন্ত করে যে তথ্য পাচ্ছে তার আধারে এগোচ্ছে। সেজন্য এখানে যেহেতু কেন্দ্রের বিজেপি সরকার আছে, তাকে দোষ দেওয়া হতো, সেটিং বলা হতো। সেটিং কিছু না, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন, সেটাকে সেটিং বলে আমার মনে হয় এটা একটু অল্প বুদ্ধির পরিচয়। আমরা তো একদিন বলতাম যে কেন উনি যান না বৈঠক, যান না কেন, যাননি কেন? রাষ্ট্রের স্বার্থে, সমাজের স্বার্থে, বাংলার স্বার্থে ওনার প্রাইম মিনিস্টারের সঙ্গে বসে সমস্ত ঝামেলা মিটিয়ে সহযোগিতা নিয়ে আসা উচিত বাংলা। দিলীপ দা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে এবার বাংলার পরিস্থিতি একেবারে মহারাষ্ট্রের মতোই হয়ে যাবে এবং এবছরের শেষের মধ্যেই এই সরকারটা আর থাকবে না। আপনি কি মনে করেন? ঠিকই, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, যেভাবে সমস্ত গাড়ি গাড়ি টাকা পাওয়া যাচ্ছে, তো প্রমাণ আছে সেদিকেই যাচ্ছে। তবে সরকার যতদিন চলবে, থাকবে বা না থাকবে না সেটা তো বলা যায় না, এর সঙ্গে যুক্ত নেই খুব একটা, এটা রাজনৈতিক ব্যাপার, এর একটা অপ্রত্যক্ষ প্রভাব পড়েই। তবে এটা ঠিক যে যেভাবে কাজ করেছে কেন্দ্রীয় এজেন্সিগুলো, সেই দিকেই যাচ্ছে পরিস্থিতি। এই সরকারের বেশিরভাগ মন্ত্রী দাগি, বেশিরভাগ নেতা এমএলএ এমপি পার্টির দাগি, তো তারা যদি এদের হাতে আসে আর জেলে চলে যান, তাহলে সরকারটা ঠিক। দিলীপ দা, আরেকটা বিষয়, বিহারে তো নীতিশ কুমার বিজেপির হাত ছেড়ে দিল, এই জায়গা থেকে দাঁড়িয়ে এবার বিজেপির স্ট্র্যাটেজি কি হবে? দেখুন, এগুলো কোথাও না কোথাও এই যে তদন্ত হচ্ছে তার সঙ্গে যুক্ত। আপনি দেখেছেন একাধিক রাজ্যে স্থানীয় পার্টি আমাদের সঙ্গে শিবসেনা এইভাবে গেছিল, এবং তাদের এটা এই যে আঞ্চলিক পার্টিগুলো এরা তখন থেকে শক্তিশালী হয়েছে, তখন কারণ ওখানে চুরি করলো, আবার যেমন পয়সা উঠাও, 500 টাকা নাও, ভোট নাও, জিতে যাও, কোনো না কোনো প্রজেক্ট করে দিয়ে লোককে কিনে নাও, ভোট কিনে নাও, জিতে যাও। তো এটাই করে চলছিল, একাধিক পার্টি এভাবেই হয়েছে। তো সেই জন্য রাজনীতি দ্বারা প্রভাব পড়তো, ফলে উন্নয়নের দিকে না গিয়ে এই সমস্ত রাজ্যগুলো যেখানে স্থানীয় পার্টি রাজত্ব করছে সেখানকার আর্থিক হার তো খারাপ। লালুর সময় বিহারের অবস্থা খারাপ ছিল, মুলায়মের সময় উত্তরপ্রদেশের অবস্থা খারাপ ছিল, পশ্চিমবাংলায় তো 40 বছর ধরে খারাপের থেকে আরো খারাপের দিকে যাচ্ছে। একাধিক রাজ্যে এরকম ঘটনা ঘটেছে, তাই মানুষ আজকে সতর্ক হচ্ছেন, এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। আর এই যে এতদিন 2030 বছর ধরে তার কিছু না কিছু প্রমাণ পাওয়া যাচ্ছে, এখন তারা সাজা পাওয়ার তৈরি হচ্ছে। দিলীপ দা, একটু সময় নেব, একটা শেষ প্রশ্ন সাধারণ মানুষের জন্যই, 75 বছর স্বাধীনতার, মানুষের উদ্দেশ্যে কি বলবেন? আমি বলবো এটা খুব ভালো আমাদের দিকে যাচ্ছে। দেশের যেমন অর্থনীতি, বিদেশ নীতি, সমর নীতি, সবকিছু, শিক্ষা নীতিতে দেশে
সুপ্রভাব পাওয়া যাচ্ছে। আমি একাধিক বিদেশি সাধারণ ভারতীয়দের বিদেশের মধ্যে তারা বুক টান মাথা উঁচু করে ভারতীয় হিসেবে গর্ববোধ করছে। ভারতবর্ষের মধ্যেও ব্যবসায়ী যারা হতাশ হয়ে গেছেন যে কাটমানি দিতে দিতে, টাকা দিতে, ঘুষ দিতে শেষ হয়ে গেল, আমার ব্যবসা চলবে না, ইন্ডাস্ট্রিতে তাই ছিল, শিক্ষা প্রতিষ্ঠানে তাই ছিল। তো এখন তার মধ্যেও পরিবর্তন হয়েছে, আপনারা আমরা সবাই দেখতে পাচ্ছি। সে নেই যে স্বাধীনতার অমৃত মহোৎসব, তাতে যেমন দেশের উন্নয়ন হচ্ছে, দেশ বিদেশে সম্মান বাড়ছে, নতুন নতুন বিজ্ঞান প্রযুক্তিতে উন্নতি করছি, ঠিক সেই সময় আমাদের কলুষ মুক্ত হয়ে, দুর্নীতি মুক্ত হয়ে নতুন ভারত তৈরি হচ্ছে, শুদ্ধি হচ্ছে ভারতবর্ষের। এটা আসার কথা, সেই জন্য আশা রাখুন এই ভারত আবার নিজের পায়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে বিশ্বের সামনে সম্মানের সঙ্গে কাজ করে বিশ্বের সেরা হবে। সেই গতিটা শুরু হয়েছে, তার পথ চলা শুরু হয়েছে। সবাই আস্থা রাখুন, এই বছর থেকে নতুন আশা নিয়ে আমরা নতুন ভাবে এগোবো। অনেক অনেক ধন্যবাদ জানাবো দিলীপ দা আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। আমরা নজর রাখলাম, এরই পাশাপাশি একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।